তখন গুছাইত বলছে আমার রোলটা বলছে একটু কম সম নিলে হয় না? তা বলছে কত? এই তোর মানে মাথাটা ধমক মারছে আর কি প্রধান, ওর মানে এই একটা ধমক আর কি, বুঝলে তো? হ্যাঁ, তোর নাম কি রে? আমার নাম না, আমার নাম গুছাই। এবার ওদের সাকরাত বলছে তুই দাদার নামটা জানিস? কি নাম? দাদা বলছে দাদার নাম হচ্ছে প্রধান। তখন গুছাই বলছি ইস আপনার নাম 13টা সিরিয়াল এখনো বন্ধ করছি, মানে ছোট বড় সব মিলে। এখন কোনটা করছো? এখন ষোলক শাড়ি সান বাংলা। তোমার এই অভিনয় জীবনের সূত্রপাতটা যদি একটু দর্শকদের বলো। ওইটা করার পর সবাই আমার ফোন নাম্বার ওই পার্থবাজার থেকে নিয়ে যেত। এই নাটকটার পরই আমার মানে ওটাতেই তোমার বাঙাল ভাষার একটা বাঙাল ছিল, একটা এমনি ছিল। আচ্ছা, জিম্বো ছিল এমনি ভাষা, আর বাঙালটা ছিল ভবেশ প্রমটার। হগল পাট গুইল্লা গোবর হয়ে গেছে, মা আমারে বলি দিয়া দাও। এই দিনটা আমার কাছে খুব পাওনার দিন, কারণ হচ্ছে বেনুদা ইসা পিটচাপ রায় বলছিল সঞ্জয় তুই লাইগা থাক তোর হবে, আর যশোদা বলছিল যে এই ছেলেটার ফেসিয়াল এক্সপ্রেশন কথা বলে। ওখানে 6 বছর ছিলাম। ওখানে আমি খুব খেতে ভালোবাসো? শোনো আমি না বুঝবা না যে কতটা খাইলাম, এই তো চেহারা প্যাংলা কাঠির মতন, কিছুই গায়ে লাগে না, বুঝলা তো? হ্যাঁ দেখাইব অলোকদা, মানে অল্প একদিনে আমরা বন্ধু হয়ে গেছি অলোকদা। এবং আমার গার্জেনের মতনই, মানে ভালো মন্দ সবকিছু টিপস দেয় আমারে। হ্যাঁ, খুব প্রশংসা করে। হ্যাঁ, আমার যেটা ছিল আমার ড্রাইভারের পাশে সিট ছিল। আচ্ছা, আমার প্রডিউসার বলছে হ্যাঁ তুমি সেলিব্রিটি। আমি বললাম সেলিব্রিটি আমি সালার বেটি। ঠিক আছে, ও সেলিব্রিটির অপভ্রংশ করেছে। হ্যাঁ, আমি সালার বেটি। হ্যাঁ, তো আমি ওই ড্রাইভারের পাশে, আমার তো অসুবিধা হইতো, আসার সময় ঘুম পেয়ে যেত। আমার নায়িকারে যখন বললাম তুমি বসো, নায়িকা খুব খুশি, নায়িকা বসলো ওখানে। ঠিক আছে, তো তুমি কি নায়কের পাঠ করছিলে? না না, আমার তো কমেডি ক্যারেক্টার, নায়ক অন্য একজন ছিল, টপ ছিল অন্য একজন। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে সে দাঁড়াইলে হেসে, নীরবে সে দাঁড়াইলে হেসে, প্রখরতে যত বনে হারিতে নারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। ভালো। তো ওইটা করার পরে আমার এই ভূতের ভবিষ্যৎ, তখন অনিকদা ফোন করে। প্রথম ভাবছি না কেউ ইয়ার্কি মারে মোটা গম্ভীর গলায়, আমি অনেক দত্ত বলছি, আমি একটা ছবির কথা ভাবছি, আপনাকে একটা চরিত্রে ভাবা হয়েছে, নামও বললো ভূতের ভবিষ্যৎ। তখন সেই কথাবার্তা, তারপর ওনার বাড়ি যাওয়া, তারপরে ওনার ছবিতে আমি অভিনয় করি সেই ভূতের ভবিষ্যৎ। এবং ভূতের ভবিষ্যৎ করার পরে এখন পর্যন্ত আমার ছবির সংখ্যা, অনেক ছবি ছাড়ছি, 65, 65, সঙ্গে সঙ্গে সিরিয়াল যেরকম করি তোমরা জানো, বিজ্ঞাপন, এবং থিয়েটারটা এখনো নিয়মিত চর্চা করি। এবার যদি আমি সিরিয়ালে আসি, হ্যাঁ টিভির পর্দায় যদি আছি, স্নাসির চক্রবর্তী, ওনার হাত ধরে একদম। হ্যাঁ, আমার খোকাবাবু লাস্ট একটা কথা বলি, আমি এখনো লোকাল ট্রেন বাসে উঠি না, মেট্রো অথবা অটো। এবং আমি অনেকের কাছে অস্বীকার করি যে আমি সেই ব্যক্তি না, তাহলে অনেক রকম প্রশ্ন এরকম হয় তোমার কাছে, হট করে এসে ছবি তোলার আবদার হয়, ছবি তোলার আবদার থেকে অনেক প্রশ্ন, মানে আপনি সেই কিনা। হ্যাঁ, তারপরে নানা রকম প্রশ্ন আছে, ওই নায়কের বাড়ি কোথায়, নায়িকার বাড়ি কোথায়, এবং আপনারা কত টাকা পান, একটু এবার আমাদের জন্য দেখুন না, নিজেদের জন্য নাহলে ওদের নাতি নাতনি আছে তার জন্য দেখুন না। তাই জন্য আমি প্রথমেই না করে দিই একদম যে আমি সেই ব্যক্তি না। এবার যারা জানে, তুমি কি মাঝে মাঝে তাহলে ছদ্মবেশ ধরো? না 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 না, হয়তো লোকাল ট্রেনে উঠলে যেটা করি, চশমাটা খুলে চুপচাপ বসে থাকি, তখন আর কেউ চিনতে পারে। আচ্ছা, কিন্তু এই চশমাটা কি তোমার সিগনেচার? হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম ক্যারেক্টারে চশমা থাকে আমার, হয়তো 65। এবং রাস্তায় ধরে আবদার করে যে একটু ডায়লগ শোনান। হ্যাঁ করে, আরে বাপরে, হ্যাঁ হ্যাঁ করে করে করে। যার লগে এতদিন ওয়েট করিয়া পাইছি তাইরে, এই যে মানুষটা যার জন্য আপনাগো এত হাসি, এত পেট ব্যথা কইরা যায়, সেই মানুষটারে আজ এক অ্যান্টিক বাড়ির সামনে ধইরা ফেলছি। আমিও তো অ্যান্টিক পদার্থ, তাই অ্যান্টিক বাড়ির সামনে দাঁড়ায় আছি। কেন আপনার এই রকম অ্যান্টিক মানে কি পুরোনো দিনের? তো আমিও তো পুরোনো দিনের লোক, মানে পুরোনো জমানার লোক। হ্যাঁ, সাবেকি দিনের লোক আমরা। আজকাল যুগের সঙ্গে তাল মেলানো আমাদের পক্ষে একটু অসুবিধা হয়। হ্যাঁ, এই জন্য নিজেও অ্যান্টিক, বাড়ির সামনে দাঁড়িয়ে সেইটাও অ্যান্টিক। এটা সেমি অ্যান্টিক, পুরোপুরি অ্যান্টিক না আমার মতো। কিন্তু আমি এই মানুষটাকে দীর্ঘদিন ধরে চিনি। এই মানুষটা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এই যে একটা দীর্ঘ জীবন, অভিনয় জীবন, তোমার এই অভিনয় জীবনের সূত্রপাতটা যদি একটু দর্শকদের বলো। একদম যদি আমি নাটক থেকে ধরি, তাহলে বলতে যে পাড়ায় যেরকম হয় না, পাড়ার লাইব্রেরি, স্কুলে যখন রবীন্দ্র জন্ম জয়ন্তী হইতো বা নজরুল জন্ম জয়ন্তী, তখন থেকেই
হ্যাঁ তখনও নিজে ভাবিও নাই, মানে কেউ ভাবে না হয়তো যে আমি পরবর্তীকালে অভিনয়ের প্রফেশন হিসাবে নুমু, এইটারই পেশাগত হিসাবে আমরা নিতে হইব, সেটা আমিও ভাবি নাই। তো ওই নাটক করা থেকেই অভিনয়ের প্রতি এই ভালোবাসা। তারপরে এমনও হয়েছে পাড়াতে যে একটি নাটকের নামে আমি বলি, কবর থেকে বলছি, সেই কবর থেকে বলছি যে কোনো কাস্টিং নাই, কাস্টিং হয়ে গেছে, তো ডিরেক্টরে বলছি যে আমি বলছি আমি অভিনয় করুন, তখন ডিরেক্টর বলতে আর কোনো কাস্টিং নাই, লাস্টে কাস্টিং বাই করলো। ওই কবরখানায় যে মালি ছিল তার একটা নিজেই লিখলো একটা ফ্ল্যাশব্যাক যে ওরা ছেড়েছিল, ওই কবরে গুলি খেলতেছিল, দুষ্কৃতীরা গুলি করলো, মারা গেল। এইভাবে সেই অভিনয় আমার, বুঝলো তো। এছাড়া তো প্রচুর নাটকে অভিনয় করছি। এটা কত সালের ঘটনা? এইটা কত সাল বলতে ধরো তাও মোটামুটি 1986-87 হইব। বয়সটাকে ক্যালকুলেট করবেন নাকি? 86-87 সালে, হ্যাঁ হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে তারপরে যখন মাধ্যমিক পাস করলাম, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক মানে এটা যে পাড়ার দিকটা আর কি, পাড়ায় যেগুলো অনুষ্ঠানগুলি হইতো অ্যানুয়াল ফাংশন, সেখানে গানও গাইতাম। হ্যাঁ পুরানো সেই দিনের কথা, গানও গাইতাম আমি। ঠিক আছে, একটা দর্শকদের হ্যাঁ অভিনয় করতে যেটুকু গানের দরকার পড়ে সেটুকুই আমাদের গাইতে হয়। বেসিক্যালি আমার গান ছিল সেটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, রবীন্দ্র ভারতী, মানে মেজর ড্রামা, ইলেকটিভ ছিল ভোকাল মিউজিক, সেখানে একটু গানের চর্চা ছিল। হ্যাঁ তো আমি একটা নজরুল গীতি গাই, হ্যাঁ আমি 2 লাইন কিন্তু বেশি না। অরুণ কান্তিকে গো যোগী ভিকারে, নীরবে সে দাঁড়াইলে হেসে, নীরবে সে দাঁড়াইলে হেসে, প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিকারি। ভালো, হ্যাঁ দেখাইব অলোকদা, মানে অল্প একদিনে আমরা বন্ধু হয়ে গেছি অলোকদা, এবং আমার গার্জেনের মতনই, মানে ভালো মন্দ সব কিছু টিপস দেয় আমারে, হ্যাঁ খুব প্রশংসা করে। হ্যাঁ অলোকদার সম্বন্ধে বলি, অলোকদা একজন খুব বলিষ্ঠ অভিনেতা, যেই মানুষটাকে হয়তো আমরা আমাদের ক্যামেরার সামনে পাইনি, আজ আনফরচুনেটলি সঞ্জয় দাকে পেয়ে গেছি। আমরা অলোকদাকে নিয়েও কিন্তু একটা সুন্দর একটা ছোট্ট এপিসোড আপনাদের জন্য আনবো, যদি অলোকদা পারমিশন দেন। 100% অবভিয়াসলি আপনি আসুন। হ্যাঁ ফোন ঠিক করে যাও। তো তখন এবার খুঁজতে লাগলাম যে কোথায় অভিনয় শেখায়। অভিনয় তো শেখানো যায় না, মানে টেকনিক গুলি সে খুঁজা পাইলাম, কিন্তু মন মতো রইলো না। তারপরে আমি খোঁজ পেলাম রবীন্দ্র ভারতী। তুমি রবীন্দ্র ভারতী, হ্যাঁ জোড়াসাঁকো রবীন্দ্র ভারতী, সেখানে আমি প্রি ডিগ্রি কোর্সে ভর্তি হলাম। কোন সালে প্রি ডিগ্রি কোর্স? সেটা ধরো 1991-92 ব্যাচে, 92 ব্যাচে আমরা ভর্তি হলাম। সিনিয়রদের দেখছি হচ্ছে ধরো দেবেশ রায় চৌধুরী, কিরিটি কাঞ্জিলাল, মানে দীপা দাস মুন্সি, এখন যে দীপা দাস মুন্সি, এদের আমরা সামনাসামনি দেখছি। ঠিক আছে, এদের অভিনয়ও দেখছি আমরা। হ্যাঁ তো তখন ওখানে গিয়ে পড়াশোনা করি, তখন পড়াশোনা করতে তারপর আমি জয়েন করি চারবাগ, যশোন্দর চারবাগে আমার প্রথম শো। অডিশন দিয়ে তুমি করলে না, তোমাকে ডাইরেক্ট? না ডিরেক্ট। এবং আমার পিচ চাপড়াই ছিল যখন আমি আর এখন যে আমাদের জয়দীপ আছে না ডিরেক্টর, ওর বউ যে ভবানী, আমরা দুজনে মিলে একটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট একক অভিনয় করছিলাম সেখানে। রীতিমতো এই দিনটা আমার কাছে খুব পাওনার দিন, কারণ হচ্ছে বেনুদা এসে পিঠ চাপড়ায় বলছিল সঞ্জয় তুই লাইগা থাক তোর হবে, আর যশোন্দা বলছিল যে এই ছেলেটার ফেসিয়াল এক্সপ্রেশন কথা বলে। ওখানে 6 বছর ছিলাম, ওখানে আমি করছি ওদের বাঞ্জারা, সতী, প্রত্যাশা, অথশিক্ষা, বিচিত্রা, ওটা একটা মিউজিকের উপর ছিল। তারপরে হচ্ছে আয়াপরি, পূর্ব পশ্চিম, সৌমিত্র মিত্র, প্রচুর সান্নিধ্য আমি পাইছি। মানে একের পর এক নাম বলি আমি, ব্রাত্যদা থেকে আরম্ভ করে মেঘনাথ দা, অঞ্জন দেব, হ্যাঁ সুরঞ্জনাদি, তারপরে আমাদের রমাপ্রসাদ বণিক, সবার সান্নিধ্য পাইছি। এবং আমরা তারপরে নাটক করি পটলবাবু ফিল্ম স্টার, রমাপ্রসাদ বণিকের ডিরেকশনে। ঠিক আছে, সেখানে তখন পার্থদা ছিল, পটলবাবু আর ছন্দা চট্টোপাধ্যায় শাশুড়ি ক্যারেক্টারটা করতো। সেখানে আমার একটা ডবল ক্যারেক্টার ছিল, জিম্বো প্রোডাকশন বয়, মানে আগের রাতে হয়তো পার্টিতে গেছে, সেখানে মদ খায়, পরের দিন কাজে আইছে। আর একটা নিজের ভাষার উপর, বাঙাল ভাষা, সেটা হচ্ছে ভবেশ। ওইটা করার পর সবাই আমার ফোন নাম্বার ওই পার্থদা থেকে নিয়ে যেত। এই নাটকটার পরই আমার, মানে ওটাতেই তোমার বাঙাল ভাষার একটা বাঙাল ছিল, একটা এমনি ছিল। আচ্ছা, জিম্বো ছিল এমনি ভাষা, আর বাঙালটা ছিল ভবেশ প্রমটার, হবল পাঠ গুল্লা গোবর হইয়া গেছে, মা আমারে বলি দিয়া দাও। তো ওইটা করার পরে আমার এই ভূতের ভবিষ্যৎ। তখন অনেকদা ফোন করে, প্রথম ভাবছি না কেউ ইয়ার্কি মারে, মোটা গম্ভীর গলায় আমি অনেক দত্ত বলছি, আমি একটা ছবির কথা ভাবছি, আপনাকে একটা চরিত্রে ভাবা হয়েছে, নামও বললো ভূতের ভবিষ্যৎ। তখন সেই কথাবার্তা, তারপর ওনার বাড়ি যাওয়া, তারপরে ওনার ছবিতে আমি অভিনয় করি।
সেই ভূতের ভবিষ্যৎ। এবং ভূতের ভবিষ্যৎ করার পরে এখন পর্যন্ত আমার ছবির সংখ্যা, অনেক ছবি ছাড়ছি, 65, 65, সঙ্গে সঙ্গে সিরিয়াল যেরকম করি তোমরা জানো, বিজ্ঞাপন, এবং থিয়েটারটা এখনো নিয়মিত চর্চা করি। এবং আমার এখন যে দলটি, কারণ চারবাগ আর পূর্ব পশ্চিমের পরে আমার এখনকার যে দলটি সেটি হচ্ছে টালিগঞ্জ সৃঞ্জয়, যার ডিরেক্টর আইছিল তোমরা দেখছো, ভাস্কর সেনগুপ্ত, ওনার সাথে এখন কাজ করতে আছে। এবং আমাদের পরবর্তী প্রোডাকশন হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের উপরে। তোমাদেরও আমন্ত্রণ জানাবো, অবশ্যই। তুমি তো আমার ই করে দিচ্ছ, আমন্ত্রণ জানাবো, এসে অবশ্যই দেখবা। হ্যাঁ, তো এইখান থেকে আর চলা শুরু। তারপরে এবং অনিক দত্তের সাথে আমি প্রচুর কাজ করছি, সিনেমা প্রচুর করছি, মানে ওনার 7টা তো 7টা। আর একটা কথা, এগুলো তো ছবির দিক গেল। এবার যদি আমি সিরিয়ালে আসি, হ্যাঁ, টিভির পর্দায় যদি আছি, স্নাসির চক্রবর্তী, ওনার হাত ধরেই একদম। হ্যাঁ, আমার খোকাবাবু খোকাবাবুর কচিদা। এবং দাদার হাউসে মনে হয় আমি সেদিনকে গুনতে ছিলাম, মনে হয় খুব সম্ভবত মনে হয় 12টা থেকে 13টা সিরিয়াল এখনো বন্ধ করছি, মানে ছোট বড় সব মিলে। এখন কোনটা করছো? এখন ষোলক শাড়ি সান বাংলায়। হ্যাঁ, এবং মানে টিভির জগতে যদি আমার কেউ পরিচিতি দেয়, সে হচ্ছে আমার আরেক গডফাদার, হ্যাঁ, মানে স্নেহাশিস চক্রবর্তী। হ্যাঁ, আমার ক্যাপ্টেন অফ শিপ দাদা। হ্যাঁ, আজ আমরা সবাই যেন দাদার বাড়িতে আমরা অনুষ্ঠানে আইছি, জগদ্ধাত্রী পূজায় অনুষ্ঠানে আইছি দাদার বাড়িতে। হ্যাঁ, এবং আইসা দাদার সঙ্গে দেখা হইলো, খাওয়া দাওয়া হইলো, ভুড়ি ভোজ হইলো, অসম্ভব ভালো খাবার। আচ্ছা, তুমি খুব খেতে ভালোবাসো? শোনো, আমি না বুঝবা না যে কতটা খাইলাম, এই তো চেহারা প্যাংলা কাঠির মতন, কিছুই গায়ে লাগে না, বুঝলা তো। হ্যাঁ, তো উঠতে চাইছিল না টেবিল থেকে। হ্যাঁ, তো আমি মানে স্নাসিদার কাছে খুব ঋণী আর কি, খুব ঋণী। এবং আমার আরেকটা জার্নি যেটা তুমি শুরু করে শেষ করে দিলে, সেটা যাত্রা। হ্যাঁ, কেন তুমি যাত্রাতে এলে, আর কেনই তুমি যাত্রা ছেড়ে চলে গেলে? যাত্রা ছেড়ে চলে গেছি বলতে, যাত্রাটা আমি একটু পরীক্ষামূলক ভাবে কোনোদিন করি নাই, একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি গেছিলাম। যে সবকটা মাধ্যমেই তো কাজ করলাম, তো যাত্রাটা একবার করে দেখি যে কিরকম লাগে, কেমন এক্সপিরিয়েন্স। যাত্রার এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স আবার খারাপ। একদম সত্যি কথা বলি, কিছু কিছু এক্সপিরিয়েন্স খারাপ। হ্যাঁ, যেমন ধরো অনেক সময় এগ্রিমেন্টে যা লেখা থাকে সেগুলো ওরা মানে না। আচ্ছা, হ্যাঁ, এগুলি কারণ আমি এখন ব্যাখ্যা করবো না, তার জন্য অনেক সময় লাগবে। হ্যাঁ, তারপরে ধরো, এবং এই যে জার্নি, মানে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা পালা করতে কোনো অসুবিধা নাই, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু জার্নিটা হচ্ছে কষ্ট। হ্যাঁ, জার্নিটা কষ্ট। এবং আমার যেটা ছিল, আমার ড্রাইভারের পাশে সিট ছিল। আমার প্রডিউসার বলছে, হ্যাঁ তুমি সেলিব্রিটি। আমি বললাম সেলিব্রিটি, আমি সালার বেটি। ঠিক আছে, ও সেলিব্রিটির অপভ্রংশ করেছে। হ্যাঁ, আমি সালার বেটি। হ্যাঁ, তো আমি ওই ড্রাইভারের পাশে, আমার তো অসুবিধা হইতো, আসার সময় ঘুম পেয়ে যেত। আমার নায়িকারে যখন বললাম তুমি বসো, নায়িকা খুব খুশি, নায়িকা বসলো ওখানে। ঠিক আছে, তো তুমি নায়কের পাঠ করছিলে? না, আমার তো কমেডি ক্যারেক্টার, নায়ক অন্য একজন ছিল, টপ ছিল অন্য একজন। তো যাত্রার যা মূলত যা কথা হয়, সবকটা কথা মাঠে ময়দানে মানা যায় না, জানি না কি মানে না। আর সেকেন্ড হচ্ছে পেমেন্ট নিয়ে একটু গন্ডগোল হয়। হ্যাঁ, আর থার্ড হচ্ছে যে ওই মানে ক্রিটিক্যালি কি হয় জানো তো, আমরা যারা এদিক থেকে গেছি, ধরো এই পর্দার দিক থেকে, আর কিছু আছে যারা একদম খালি যাত্রাই করে, বুঝলা তো। হ্যাঁ, তাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স পাইছি, এবং তারা কিন্তু খুব মিশুকে। হ্যাঁ, খুব মিশুকে তারা। হ্যাঁ, আর ধরো আমার দলে ছিল অঙ্কিতা, ছিল সৌরভ, ছিল, এরা ছিল খুব মিশুকে, খুব মিশুকে এরা। হ্যাঁ, হয়তো এখন আর তাদের সাথে খুব একটা যোগাযোগ নাই, তারা আবার ব্যস্ত হয়ে পড়ছে তাদের দুনিয়ায়, কিন্তু যতদিন ছিলাম ওদের সঙ্গে, 1 বছর ছিলাম তো খুব মিশুকে। আর পরবর্তীকালে তোমার মুখের সেরা ডায়লগ যেটা মানুষ খুব মনে রেখেছে, এবং তোমাকে বারবার সেই আবদারটা হয়তো করে জলসাতে, সেই রকম একটা ডায়লগ, সেইটা হচ্ছে যে ধরো ভূতের ভবিষ্যতে। ঠিক আছে, যেটা খুব দেখায় পোঁত প্রধানের সাথে একটা সিন, মানে খরাজ দাঁতের সিন। তো অ্যাকচুয়ালি প্রমোদ প্রধান, সেটা হচ্ছে খরাজদার র ফলাটাও অপভ্রংশ, মানে পোঁদ। হ্যাঁ, তো খরাদা এরকম অ্যাকচুয়ালি কিউ দেওয়ার তো কেউ নেই, যতটুকু আমি পারি। তো খরাদা এরকম নিচে আইছে, তো এবার মীরের সাথে কথাবার্তা হইতেছে, তো একটা টাকার কথা বলছে খরাদা, যে এরকম মানে প্রধান বলছে যে 1 পেটি কি এরকম কিছু একটা বলছে। তখন আমি বলছি যে একটু 1 মিনিট, সরি, এডিট করিনি। হ্যাঁ, তখন প্রধান বলছে যে এত বড় একটা বিল্ডিং কে আপনি মাল্টি স্টোরেজ করবেন, তো আপনাকে তো কিছু ছাড়তে হবে, এ পার্টি সে পার্টি ও পার্টি সবাইকে দিতে হবে। তখন মীর জিজ্ঞাসা করছে কত দিতে হবে। তখন খরাদা বলছে যে, মানে প্রধান বলছে যে পুরো 1 পেটি। তখন গুছাইত বলছে, আমার রোলটা বলছে একটু কম সম নিলে হয় না। তা বলছে কত, এই তোর মানে মাথাটা ধমক মারছে আর কি প্রধান,
ওর মানে এই একটা ধমক আর কি, বুঝলে তো? হ্যাঁ, এই তোর নাম কি রে? আমার নাম গুপি গু না, আমার নাম ঠিক কেক গুছাই। এবার ওদের সাকরাত বলছে তুই দাদার নামটা জানিস? কি নাম? দাদা বলছে দাদার নাম হচ্ছে পোঁত প্রধান। তখন গুছাইত বলছি ইস আপনার নাম পোঁত, এরকম আর কি। মজার এইটা আমরা সবাই দেখেছি। হ্যাঁ, অসাধারণ, এই জন্যই ভূতের ভবিষ্যৎ সিনেমার ইতিহাস সৃষ্টি করে গেল। এবং আমি সাধুবাদ জানাই আমার ক্যামেরার পিছনে যে ম্যাডাম আছে পাতশ্রী, এবং তোমার চ্যানেলে আমি শ্রীবৃদ্ধি কামনা করি। ভবিষ্যতে তোমার চ্যানেলের হয়ে আমি আরো ইন্টারভিউ দেবো, আরো ভালো মজার কথা বলুন, কারণ এরপরে তোমার আরো অনেক ইন্টারভিউ নিতে হইব, সময় একদমই কম, ওয়েদারও খুব খারাপ। ঠিক আছে, ভালো থাকো। আমার তরফ থেকে এবং চ্যানেলের নিতপলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই নমস্কার, ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমাকে শতকোটি প্রণাম। না, এবং তুমি এরকমটি থেকো দাদা, একদম। আমরা তোমাকে এইভাবেই খুঁজে নেব, এবং এইভাবে থাকাই ভালো, জানো তো? কারণ আমি এখনো লাস্ট একটা কথা বলি, আমি এখনো লোকাল ট্রেন বাসে উঠি না, মেট্রো অথবা অটো। এবং আমি অনেকের কাছে অস্বীকার করি যে আমি সেই ব্যক্তি না, তাহলে অনেক রকম প্রশ্ন এরকম হয় তোমাকে, তোমার কাছে হট করে এসে ছবি তোলার আবদার হয়। ছবি তোলার আবদার থেকে অনেক প্রশ্ন, মানে আপনি সেই কিনা, হ্যাঁ, তারপরে নানা রকম প্রশ্ন আছে, ওই নায়কের বাড়ি কোথায়, নায়িকার বাড়ি কোথায়, এবং আপনারা কত টাকা পান একটু এবার আমাদের জন্য দেখুন না, নিজেদের জন্য নাহলে ওদের নাতি নাতনি আছে তার জন্য দেখুন না। তাই জন্য আমি প্রথমেই না করে দিই একদম যে আমি সেই ব্যক্তি না। এবার যারা জানে, তুমি কি মাঝে মাঝে তাহলে ছদ্মবেশ ধরো? না, হয়তো লোকাল ট্রেনে উঠলে যেটা করি চশমাটা খুলে চুপচাপ বসে থাকি, তখন আর কেউ চিনতে পারে। আচ্ছা, কিন্তু এই চশমাটা কি তোমার সিগনেচার? হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম ক্যারেক্টারে চশমা থাকে আমার, হয়তো 65। এবং রাস্তায় ধরে আবদার করে যে একটু ডায়লগ শোনান। হ্যাঁ করে, আরে বাপরে, হ্যাঁ করে। আচ্ছা, আরেকটা আপনাদের কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়া, আমি কিন্তু বাঙাল ভাষাটা বলতে পারি না, আমি শুধু এই দাদার জন্যই বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আমি বাঙাল ভাষাকে খুব রেসপেক্ট করি এবং এই ভাষাটা আমার মায়ের ভাষা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি হয়তো বলতে পারি না, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। শুরুটা করেছিলাম যেহেতু এই বাঙাল ভাষা দিয়ে। ভালো থাকো সবাই, ভালো থাকো, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।